পুরুষোত্তম বা দেবী পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় যোগে চরণী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাহতে শ্রী বড়দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবা ইদার চরণ কমলে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলে আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরু ভাই বোনদের এবং সেই ধর্ম ভক্ত অনুরাগী বৃন্দদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। আমি বিভিন্ন আলোচনা পড়ে এবং ইষ্টকে প্রতিষ্ঠা করারই ইচ্ছা, তাই আমি আপনাদের সামনে সেই আলোচনা থেকে পড়ে শোনাচ্ছি যে এখানে শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসদের সাথে শ্রী ঠাকুরের যে আলোচনা প্রসঙ্গ হয়েছিল সেটাই ঠাকুর কি বলেছেন এখানে। তো এখানে তিনি ভক্ত পরিবৃন্দ সবাইকে নিয়ে বসে আছেন, ভিড় অনেক হয়ে আছে, সেখানে মা দাদারা সবাই ঠাকুরের মুখস্থিত বাণী শুনে আনন্দ নিচ্ছেন। তো তখনই সেখানে এক মা সে মিষ্টি নিয়ে এলো, বলল ঠাকুরের সামনে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে হাজির হলেন। মাটি এসেছে দিনাজপুর থেকে। তো ঠাকুর উল্লাসে বললেন, তোর হাতে কি রে? বললেন যে নাটোরের কাঁচাগোল্লা। সে কি কষকি নাটোরের কাঁচাগোল্লা, দেখা তো দেখি। মাটি ঢাকনা খুলে দেখালেন। তো সেটা আবার হাসতে হাসতে বললেন, বেশিক্ষণ খুলে রাখিস না, খুশবু বাড়াইয়া যাবি, যা বড়বার কাছে দিয়ে গিয়ে একে বারেন্দির ব্রাহ্মণ, তাই নাটোরের কাঁচাগোল্লা বেশি সময় দেখলি আর রক্ষিয়াছে। তো শ্রী ঠাকুরের এই বালো চুলো আনন্দ দেখে সবাই হাসছেন। এদিকে মাটিও শ্রী বড়মার কাছে মিষ্টি দিয়ে এসে শ্রী ঠাকুরের সামনে মাটিতেই বসে বললেন, ঠাকুর, আমার একটা দুঃখ যে ছেলেদের মধ্যে কেউই ঠাকুর মুখী হলো না। তখন শ্রী ঠাকুর বললেন, ওর জন্য ভাবিস কেন? তারা তোকে ভালোবাসে তো, তা বাসে। তোকে যদি ভালোবাসে তবে তুই যাকে ভালোবাসিস তাকেও ভালোবাসবে। জোর করে ঠাকুর ভজাতে যাস না, তাতে দূর সরে যাবে। বরং তোর ব্যবহার যেন এমন হয় যাতে তোর খুশির জন্য যা করণীয় তা না করেই পারে না। এরপর শ্রী ঠাকুর ছড়া সম্বন্ধে কথা উঠলো। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, ছড়াগুলো যখন মনে পড়ে তখন মনে হয় না যে আমার মুখ দিয়ে ওইগুলো বাড়াইছে, পরম পিতার দয়া মালগুলি উতরাইছে খুব। কেষ্টদা প্রথম যখন কলো তখন যেন ফাঁপড়ে পড়ে গেলাম। কেষ্টদা নাচারা বন্ধ, তারপর যা মনে আসে কইতেই লাগলাম। কেষ্টদা কলো, বেশ হচ্ছে। আমিও ভাবলাম হয়তো হোক। মেসেজের লেখাও যে কেমন করে সম্ভব হলো এখনো ভেবে পাই না। কেষ্টদা যেন কি কায়দা জানে আমার কাছ থেকে মাল বার করে নিতে পারে, নইলে আমি কখনো বুঝি না আমি কিছু জানি এবং আমার কিছু কোয়া সম্ভব। সেই জন্য কেউ যদি এসে কয় আমাকে কিছু উপদেশ দেন, আমি তখন যেন বোবার মতো হয়ে যাই, কোনো কথাই বেরোতে চায় না মুখ দিয়ে। কিন্তু কথা প্রসঙ্গ উঠে গেলে কত কথাই হয়তো কোয়া যায়। তো শ্রী ঠাকুর বলছেন যে লোকশিক্ষার প্রয়োজন আজ বড় বেশি। জীবনের পথে কিভাবে চলতে হয় তাই মানুষ জানে না। যারা যত লেখাপড়া জানে করে তারা আবার তত বেহেডের মতোই চলে। লেখাপড়া শিখে সঙ্গতির বদলে অসঙ্গতি বেড়ে যায়। তাই টোটকা কথার ভিতর দিয়ে মেয়ে পুরুষ সবাই যাতে জীবন চলনা রীতিনীতি সম্বন্ধে অবহিত হয় তার ব্যবস্থা করতে হয়। এই ছড়াগুলি যাতে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করতে হয়। মিনিমাম ন্যূনতম এতটুকু ধারণা ছড়াগুলির ভিতর দিয়ে যতটুকু সম্ভব অন্তত ততটুকু যদি থাকে তাহলে মানুষ আর বেঘরে পড়বে না। মায়েরা যদি ঘরে ঘরে ছেলেপেলেদের নিয়ে শুরু করে এইগুলো রোজ আবৃত্তি করে তাহলে অজান্তে অনেক ছড়া মুখস্থ হয়ে যায়। আবৃত্তি সর্বশাসনাং বোধপি করিষ্যি। আবৃত্তি মানে সামগ্রিকভাবে থাকা, করা, স্বভাবের সাথে গেঁথে ফেলা। ছেলেপেলেরা তখন হয়তো সব জিনিস মানে বোঝে না, কিন্তু জীবনের পথে নানান সংঘাতের মধ্যে পড়ে ওইগুলি তাৎপর্য হৃদয়গম করতে পারে। তো সদ্য তৈলক্যদা বলছিলেন যে সে কথা ঠিকই, ছেলেবেলায় যখন চাণক্য শ্লোক মুখস্থ করা যায় তখন ওইসব মূল্য উপদেশ ভালো মর্যাদা ভালো করে বোঝা যায় না, কিন্তু জীবনের অভিজ্ঞতা যত বাড়ে ততই বোঝা যায় ওইগুলি কি অমূল্য জিনিস। তো শ্রী ঠাকুর বলছেন যে ছড়াগুলি যাতে ওইভাবে চালিয়ে দেওয়া যায় তারই ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি ওইগুলো বই আকারে ছাপিয়ে ফেলা দরকার। সে তো কেষ্ট দ্বারা চেষ্টায় আছেন। আপাতত যদি আরও কিছু নাও পারো, অনুস্থিতির মধ্যে দিয়ে স্নোগাল আবরণগুলি আছে ঘরে ঘরে তার আবৃত্তি অনুশীলনের ব্যবস্থা করো। ওইটুকুর মধ্যেও কাম
মধ্যেও কম মাল নেই। পারিবারিক সৎসঙ্গের পর প্রত্যেক পরিবারে রোজ যদি ওইগুলি আবৃত্তি হয় তাহলে খুব ভালো হয়। সৎসঙ্গ পরিবারের ছেলে পেলেদের ভিতর দিয়ে তখন ওইগুলি তাদের পরিবেশও চালিয়ে যাবে। সব লাল হয়ে যায়গা, শুধু লাল কেন, সফেদও হয়ে যায়গা। যা সত্যসিত জ্ঞান আসলে হয়। এ যদি শিকড় গড়ে আজে বাজে বাদ পাত্তা পাবে না। তো আর এই শিকড় গাড়তে বাধ্য, কারণ এই তোমাদের রক্তের জিনিস, ধার করা জিনিস নয়, বা পরগাছাও নয় যে গজিয়ে তুলতে হিমশিম খেতে হবে। তো এখানে এক দাদা গুয়াহাটিরই কথা বলছিলেন, সেটাই আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করছি। যে সেই অনেক বছর আগে অশান্ত দূত উপদূত উত্তর পূর্বাঞ্চল ছিল আসাম। তো সেখানে কিভাবে ঠাকুরের মানে সবাই সৎসঙ্গী হয়ে পড়লো তারই ঘটনা। তো এখানে বলছিলেন যে তিনি, যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠী মধ্যে ভাষাভিত্তিক ধর্মভিত্তিক বিবাদ বিসংবাদ লেগে থাকতো, এমনকি রাস্তা গাড়িতে ট্রেনে চলাফেরা বিপজ্জনক ছিল। একজন আরেকজনের প্রাণ নিতে দ্বিধা করতো না। এই পরিবেশে সিসি দাদা কয়েকজন সঙ্গী নিয়ে অনবরত উত্তর পূর্বাঞ্চলে ইষ্টকাজে ভ্রমণ করতেন। যেখানে যেতেন সেখানে পরিবেশ ইষ্টভাব উদ্ভূত হয়ে উঠত। তখন থেকে সব জায়গায় সৎসঙ্গ কেন্দ্র গড়ে ওঠা শুরু হলো। সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে দীক্ষা হতে লাগলো। ধীরে ধীরে অশান্ত উপদ্রুত উত্তর পূর্বাঞ্চল পরস্পর বিবাদ বিসংবাদ ও মারামারি ভুলে গিয়ে ভাই ভাই পরিণত হতে লাগলো। অশান্ত উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরে আসতে লাগলো। শ্রী ঠাকুরের ভাবধারা প্রচারের ফলে অসম্ভব সম্ভবই হলো। শ্রী দাদার অক্লান্ত প্রচেষ্টা। এই ভ্রমণের সময় তিনি কখনো কখনো 5-7 দিন মানে বিনা আহারেই থাকতেন, গ্রহণই করতেন না পরিবেশ যদি ঠিক না থাকে। তো এখানে নানা উগ্রপন্থী গোষ্ঠী লোক ও সদ্দিকা গ্রহণ করে অস্ত্র ত্যাগ করে সৎজীবন যাপনে অভ্যস্ত হতে লাগলো। যাদের মদ মাংস ছাড়া চলতো না, যারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করতো না, তারা অনেকেই নিরামিষ আহারী হয়ে সৎভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠতে লাগলো। কত আধুনিক রত্নাকর সেই বাল্মীকিতে রূপান্তরিত হয়েছে তা বোঝাই যায় না। সেই 15-20 বছর আগে উপদ্রুত অঞ্চলে সেই বিবাদ বিসংবাদ হিংসা দূর হয়ে শান্তি স্থাপন হতে লাগলো। অস্তে যা সম্ভব নয় সদ্গুরু সৎ নামেই তা সম্ভব হয়েছে। শ্রী দাদার নীরব ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় তাই সম্ভব হয়ে উঠেছিল। তিনি নিজেকে প্রকাশ না করে লোকচক্ষুর অন্তরালে কাজ করে গেছেন। কোনো বাবা নাম যশ বা নিজের প্রচারের জন্য করেননি। তার নিঃস্বার্থ সেবা ভাব ইষ্ট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হয়েছে এবং হচ্ছে। তো শ্রী দাদা আসাম পরিভ্রমণকালে মানুষের মধ্যে ভেদাভেদ দূরীভূত হয়ে হচ্ছিল। ভাষাভিত্তিক ধর্মভিত্তিক বিভেদ ভুলে সকলে এক পতাকার নিচে সমবেত হয়েছিল। তো শ্রদ্ধেয় দাদা সেই ঘটনাগুলো বলছিলেন যে শ্রদ্ধেয় ভাস্কর চক্রবর্তী দা শ্রী দাদার অনুপ্রেরণা নয়, বলছেন যে স্থানীয় লোকেরা সব বিভেদ ভুলে এক হয়ে সৎসঙ্গ বিহার কেন্দ্র নির্মাণ শুরু করে এবং তিনি নিজে দাঁড়িয়ে গুয়াহাটি সৎসঙ্গ বিহার নির্মাণ সম্ভব করেন। তারপরে উত্তর পূর্বাঞ্চল সর্বত্র সৎসঙ্গ বিহার গড়ে ওঠে। তিনি শ্রদ্ধেয় রবীন্দ্রের সাথে ডিব্রুগড়েও আসতেন, মেডিকেল ক্যাম্পাসে অবস্থান করতেন। যখনই অবস্থান করতেন তখনই চারিদিকে সারা পড়ে যেত। বিরোধী দল সব সরব হয়ে উঠত। হোস্টেলের সবাই মাইক নিয়ে প্রচার করত, বলতো ভাইরা তহতে সাবধানে থাকিবি, যে হসঙ্গ দাদা আর রবীন্দ্র আহিছে তহতে হেপালে না যাবি, গলে ঘুরি আহিব নোৱাৰিবি। এই দল প্রবল হয়ে উঠেছিল। তো এই এবং ওনারা সত্য চুরে ফেলে দিয়েছিল। তো এইভাবে ওইখানে কয়েকজন দাদারা মিলে ভাবলো মল্লযুদ্ধ হবে, যে যদি যুদ্ধ জিতে ওনারা বিপরীত পক্ষ তাহলে সৎসঙ্গের এগুলো বন্ধ করে দেওয়া হবে। তো ফোর্থ ইয়ারের ছাত্র ছিলেন মহিম ভূঁইয়াকে রাজি করানো হলো, উনি সৎসঙ্গের পক্ষ থেকে লড়বেন। আর ওদের পক্ষ থেকে ডক্টর হীরেন ভূঁইয়া হাউস সার্জন, সে তখন ছাত্রদের হোস্টেলে থাকতো। সেই ডক্টর ভূঁইয়া বহুদিন থেকে কলেজে খ্যাতনামা মল্লযোদ্ধা, তখন পর্যন্ত ওকে কেউ হারাতেই পারেন। নিয়মিত কসরত মাছ মাংস খেয়ে বিশাল শরীর। তো দুই পক্ষে হলো মল্লযুদ্ধ এবং সেই মহিম ডক্টর মহিমা ছিলেন নিরামিষ আহারী সস্তায়নী ব্রতধারী। মহিম শব্দ থেকে ডক্টর হীরেন ভূঁইয়ার থেকে ছোট ছিলেন
স্থান ঠিক হলো কমন রুমে, সেই যুদ্ধ হলো। দেখা গেল তৃতীয় রাউন্ডে ডক্টর ভুইয়াকে মাটিতে ফেলে দিলেন, রেফারি মহিমকে জয় ঘোষণা করলেন, ধর্মের জয় হলো। সবাই মহিমকে ধরে জয়গুরু ধ্বনি দিয়ে বীরের সম্মান দিয়ে বেরিয়ে এলেন। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রের শক্তিতে শক্তিমান, তার কর্মে বলবান মহিম তার চেয়ে অধিক বলবান, কিন্তু ঈশ্বরের শক্তিবিহীন ডক্টর ভুইয়াকে পরাজিত করলো। এতে প্রমাণ হলো ধর্ম হত্যা দৃশ্য যার সাথে তারই জয়। এরপর থেকে সৎসঙ্গের সাথে প্রকাশ্যে বিরোধ আমরা তিনি দাদা বলছেন যে যতদিন মেডিকেল কলেজে ছিলেন কখনো আর হয়নি। এবং সেই ডক্টর ভুইয়াও বলল, ইমান মাংস মাংস খাই দেহ বানালু, আর মহিম ঘাস লতা পাতা খাই ঠাকুরের নাম করে মুখ হেরোয়ালে, ওর পরা ইমান শক্তি পালে। পরে বুঝতে পেরে উনিও সেই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তো এইভাবে ঠাকুরকে নিয়ে চলতে থাকলে সব পদে পদে আমরাও সব সমস্যার সমাধান করে চলতে পারবো। সবার সার্বঙ্গীন মঙ্গল কামনা করে এখানে আমি শেষ করছি। জয় গুরু। ভালো লাগলে কমেন্ট করবেন, যদি কিছু ভুল বলে থাকি তাহলেও জানাবেন। এখানে আমি রাখছি। আবারও জয় গুরু জানাই সবাইকে। সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকেন। জয় গুরু। পুরুষোত্তম বা